এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুর্য কোথাও যায়নি মিস। তুর্য আমাদের সাথেই আছে। আজ থেকে তুর্য এখানেই থাকবে। মীরা বারবার অবাক হচ্ছে। আহান রেখেছে এটা? অবিশ্বাস্য হলেও মীরাকে এটা মানতে হচ্ছে। মীরা ঠোঁট চেপে কান্না আটকে রাখলো। আহানের ভাবনাই অন্যরকম। আহানের মতো করে কেউ ভাবে না, কেউ না। সকাল সকাল কারো চিৎকারে ঘুম ভেঙে যায় মীরার। লাফ দিয়ে উঠে বসে বিছানায়। নিচ থেকে ঝগড়ার আওয়াজ কানে আসছে তার। শাড়ির আঁচল টেনে মাথায় ঘুমটা দিল মীরা। গুটি গুটি পায়ে হেঁটে নিচে চলে গেল। নিচে এসে দেখে বিরাট হাঙ্গামা শুরু হয়েছে। আহান ও তার সৎ মায়ের মধ্যে তুমুল কথা কাটাকাটি হচ্ছে। আহানের সৎ মা আহানকে কিছু বলেছে, যার উত্তরে আহান বলে, একদম আমার কাজ নিয়ে কোনো কথা বলবেন না। আমি সৎভাবে কাজ করি। আপনার চেয়ে আমার পোশাকটার দাম অনেক। ঘুষ নিয়ে টাকার পাহাড় বানাচ্ছ, বাবার সম্মান চোবাচ্ছ। আহান এবার বেজায় রেগে গেল। মুখ সামলে কথা বলুন। আমি ঘুষ নেই না। যেচে কথা বলতে আসেন কেন আপনি? মেয়েরা হতবাক হয়ে আছে। আয়ানকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে আয়ানের কাছে গেল। জিজ্ঞেস করলো, কি হলো হঠাৎ? মায়ের ঝগড়া করতে ইচ্ছে করেছে, ভাইয়াকে শুধুই রাগায়। তুমি কিছু বলছো না কেন? আমি বললে কিচ্ছু হবে না, বাবা বাসায় নেই। সে বললে হয়তো দমে যেতে দুজনে। মীরা আর কিছু ভাবলো না। ওদের ঝগড়ার মাঝেই আহানের হাত ধরে তাকে নিয়ে সোজা উপরে চলে এলো। আহান বিছানায় বসে রাগে ফুঁসছে। মীরা বলল, আপনি ওনার সাথে এভাবে কথা বলেন কেন? তো কি করব? আমি ওনাকে ঘৃণা করি, চরম ঘৃণা। কি আশ্চর্য! তাই বলে এভাবে চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করবেন? উনি আমার কাজ নিয়ে কটু কথা বলবেন কেন? পুলিশের কাজ করি বলে কি এই আমি ঘুষ খাই? আমাকে কি আপনার এমন মনে হয়? আমি কখন বললাম এই কথা? কিন্তু উনি বলেছেন। আর যাই হোক, আমার সততার দিকে যে আঙুল তুলবে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। আচ্ছা শান্ত হন। আপনি ডিউটিতে যাবেন না? আহান শান্ত হয়ে বলল, হ্যাঁ। আবার একটু কলেজে নামিয়ে দেবেন? ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিন। মীরা সৌজন্য হাসি দিল। আহান উঠে মীরার জন্য ব্রেকফাস্ট নিয়ে এলো। মীরা হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট সেরে নিল। এরপর কলেজে যাওয়ার জন্য তৈরি হলো। আহান ও মীরা নিচে নামতেই আয়ানের সাথে দেখা হয়। আয়ান মীরাকে দেখে বলল, আয়ানের কথার জবাবে আহান বলল, সাথে ভাবি যোগ করবি। কলেজ যাচ্ছ ভাবি? আয়ান বিড়বিড় করে বলল, এখন নাকি এই ঝগড়ুটে মেয়েকে আমায় ভাবি ডাকতে হবে। আহান ভ্রু কুচকালো। জিজ্ঞেস করলো, কিছু বলছিস? আয়ান হাঁকচকিয়ে উঠে বলল, না কই কিছু না। আয়ান বেরিয়ে গেল বাহিরে। মীরা বলল, ও এমন কেন? জানা নেই। আহান মীরাকে তার বাইকের পেছনে বসিয়ে রওনা দিল। কলেজের সামনে এসে মীরাকে নামিয়ে দিল আহান। আমি আসছি মিস। আপনার ক্লাস শেষ হলে চলে যাবেন। টাকা আছে? হ্যাঁ আছে। একটা কথা বলবো? বলুন। আমি কি আপনার থেকে অনেক বছরের বড়? না তো, কেন? তাহলে আপনি কথায় কথায় আমাকে আপনি বলেন কেন? নিজেকে বুড়ি বুড়ি লাগে। ঠোঁট উল্টিয়ে বলল মীরা। আহান খানিক হাসলো। বলল, অভ্যস্ত হয়ে গেছি যে। এখন থেকে এই অভ্যাস পরিবর্তন করুন। তুমি বলে ডাকবেন। চেষ্টা করব। চেষ্টা না, বলতেই হবে। আচ্ছা, তুমি? সাবধানে যাবেন। আচ্ছা। দুপুরের দিকে মীরা কলেজ থেকে ফিরে আগে ফ্রেশ হয়ে নিল। তারপর নামাজ পড়ে কিছুক্ষণ বসে রইল। আহান এখন আসবে না মনে হচ্ছে, তাই সে নিজে কিচেনে গেল। দেখলো শুধু ভাত রান্না করা আছে। মীরা কখনো রান্না বান্নার ধারে কাছে যায়নি বলতে ভুল হবে, কখনো তাকে যেতে হয়নি। তার মা সবসময় একা হাতে রান্না করেছেন। মেয়েকে তিনি চুলোর কাছে আসতে দিতেন না। কিন্তু এখন মীরার মনে হচ্ছে রান্নাটা শেখা উচিত ছিল। মীরা ভাবে সে ডিম ভাজি করে খেয়ে নিবে। ফ্রিজ থেকে একটা ডিম বের করে সে চুলোয় তেল গরম করতে দিয়ে পেঁয়াজ কুচি করতে থাকে। যখন পেঁয়াজ সহ ডিমটা কড়াইয়ে ছাড়লো, অমনি আগুন উপরে উঠে গেল। মীরা ভয়ে এক চিৎকার দিল। তেল বেশি গরম হয়ে যাওয়ায় আগুন উপরে উঠে গেছে। চুলোর সুইচেও আগুন চলে আসে। মীরার হাত পা কাঁপতে থাকে। হতভম্ব হয়ে যায় সে। ভয় পেয়ে কানে হাত দিয়ে নিচে বসে পড়ে। এদিকে মীরার চিৎকার শুনে আয়ান দৌড়ে আসে রুমে।
কিচেন রুমে চোখ পড়তে দেখে কড়াইয়ে আগুন জ্বলছে। মীরা নিচে বসে কাঁপছে। আয়ান আগে একটা টাওয়েল নিয়ে সুইচটি বন্ধ করে দিল। তারপর কড়াইটা কাপড় দিয়ে ধরে বেসিনে রেখে তাতে পানি ঢেলে দিল। আগুন বন্ধ হওয়ার পর মীরাকে ধরে উঠালো। তুমি ঠিক আছো ভাবি? মীরা উপর নিচ মাথা নাড়িয়ে জানায় সে ঠিক আছে। আয়ান মীরাকে ধরে রুমে নিয়ে আসে। বিছানায় বসিয়ে এসি চালু করে দেয়। আহানকে কল করে সবটা জানায়। মীরার কাঁপা কাঁপি এখনো যায়নি। আয়ান আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, ভাই আসছে। পিয়ামি দৌড়ে এলো মীরার কাছে। মীরা পিয়ামিকে জোরে ধরে থম মেরে বসে আছে। আয়ান নিচ থেকে মীরার জন্য এক প্লেট খাবার নিয়ে আসে। সৌজন্য হাসি দিয়ে বলে, খিদে পেয়েছে তোমার, নাও খেয়ে নাও। মীরা কাঁপা কাঁপা গলায় বলে, তোমার ভাই যদি রাগ করে? আর আয়ান হাসতে হাসতে বলল, ওই বেটা রাগ করবে? তাও আমার সাথে, আমি দিয়েছি শুনলে কিচ্ছু বলবে না। আয়নের হাত থেকে খাবার নিয়ে মীরা খাওয়া শুরু করে। ঘন্টা খানিকের মধ্যে আহান বাসে এসে উপস্থিত হয় আর এসে সোজা রুমে চলে আসে। মীরা তখন পিয়ামির সাথে বসে খেলছিল। আহান ধপ করে মীরার পাশে বসে ওর হাত পা দেখতে থাকে। মীরা হকচকিয়ে উঠে বলে, আরে কি করছেন? কোথাও পড়ে যায়নি তো? আমি ঠিক আছি। কেন গেলেন ওখানে? রান্না তো কিছু হয়নি, খিদে পেয়েছিল তাই। আমায় বলতেন, আমি খাবার নিয়ে আসতাম। আপনার নাম্বার তো নেই আমার কাছে। আর কখনো এমন করবেন না। জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম। ছুটতে ছুটতে এসেছি। আজ মেজাজ গরম ছিল তাই রান্না করে যেতে ভুলে গিয়েছিলাম। আপনি রান্না জানেন না তাই না? না, কখনো বাসায় রান্না করিনি। আম্মু আমাকে যেতে দেয়নি, শুধু বলেছে নিজের পড়ায় ফোকাস করতে। এসব পরেও শেখা যাবে। কিন্তু আজ মনে হলো ভুল করে ফেলেছি, শেখা উচিত ছিল আমার। আপনাকে রান্না করতে হবে না। আপনার ভাইকে আমি কথা দিয়েছি আপনাকে বিপদ মুক্ত রাখবো, কিন্তু এমন হলে তো রিস্ক। আপনি আমাকে আবার আপনি বলছেন? অভ্যাস এত সহজে যায় না। খেয়েছেন? আপনার ভাই এনে দিয়েছে খাবার। বারবার বারণ করার পরেও কেন নিচ থেকে খাবার আনে? আপনি ওদের সাথে সব মিটমাট করলেই তো পারেন। বাদ দাও, রেস্ট নাও। মীরা খুশিতে গদগদ হয়ে বলে, এই, আপনি আমাকে তুমি বললেন? মুখ দিয়ে বের হয়ে গেছে। যখন বের হয়েই গেছে তখন কন্টিনিউ করবেন। আপনার সাথে আমি পারবো না, রেস্ট নিন। এই বলে আহান ফ্রেশ হতে চলে গেল। মীরা শুয়ে শুয়ে পিয়ামির সাথে খেলতে লাগলো। ক্রিং ক্রিং করে মীরার ফোনটা বেজে উঠল। মীরা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে যে তার ভাই ফোন করেছে। মীরা রিসিভ করে উপাস থেকে মিরাজ জিজ্ঞেস করে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোরা সবাই? আমরাও আলহামদুলিল্লাহ। শোন, তোকে একটা খুশি সংবাদ দেওয়ার আছে। কি? কাল আমরা সবাই আসছি তোদের বাসায়। মীরা লাফ দিয়ে উঠে বলল, সত্যি ভাইয়া? কে কে আসবে? আমি, তোর ভাবি, দিবা আর ইরা। মীরা মন খারাপ করে বলে, মা বাবা আসবে না? ওনারা অন্য একদিন আসবেন। আনকে বলিস। আমি কেন বলবো? তোর বন্ধুকে তুই বলবি। হ্যাঁ তোদের মধ্যে সব ঠিকঠাক তো? হ্যাঁ। বকাঝকা করছিস না তো আমার বন্ধুকে? কি স্বার্থপর ভাই রে তুই। শুধু নিজের বন্ধুর কথাই ভাবছিস, নিজের বোনের কথা ভাবছিস না। এখন বাবার সময় নেই, আমার বন্ধু আছে না, সেই ভাববে। ফোন রাখ। মীরা ঠুস করে ফোন কেটে দিল। নিস্তব্ধ সন্ধ্যা, ফুরফুরে শীতল হাওয়া বইছে। আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। মিটিমিটি তারা ঘিরে ধরে আছে রূপবতী চাঁদকে। আহানদের বাসার ছাদে আর জমজমাট আসর বসেছে। আহান, মীরা, আয়ান, মিরাজ, তার স্ত্রী দিবা আর ইরা সবাই ছাদে গোল হয়ে পাটি বিছিয়ে বসেছে। আড্ডার আসর বসেছে। আহানের হাতে গিটার, যেটা আয়ান ওকে ধরিয়ে দিয়েছে। সবার অনুরোধে আহান যেন গান গেয়ে আসর জমায়। কিন্তু আহান অপেক্ষা করছে মীরা কখন তাকে একবার বলবে গান গাওয়ার জন্য। মীরা না বললে সে গাইবেই না। মিরাজ বলল, কি হলো? এতদিন পর এলাম, ওই খুশি হয়ে আমাদের গান শোনাবি তা না, চুপ করে বসে আছিস। দেবা বলল, প্লিজ ভাইয়া একটা গান প্লিজ। একে একে সবাই আহানকে গান গাওয়ার জন্য বললেও মীরা এখনো বলেনি। আহান মীরার দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে। মীরা বুঝে উঠতে পারল না আহান গাইছে না কেন। ভাবতে ভাবতে মীরার মাথায় এলো সে একবারও আহানকে বলেনি গান গাওয়ার কথা। মীরা ভাবল এই জন্যই বুঝি ইন্সপেক্টর সাহেব চুপ করে বসে আছেন। মীরা প্রথমে গলা ছাড়ল। সবাই হতবাক হয়ে মীরার দিকে তাকিয়ে রইল।
সবার এমন চাহনিতে মীরা কাঁচামাচো হয়ে বলল। তোরা সবাই এমনভাবে তাকিয়ে আছিস কেন? এরা বলল, গান গাইবে আয়ান ভাইয়া, আর গলা ঝাড়ছিস তুই? এখন আমি কি গলা ঝাড়তেও পারবো না? আয়ান বলল, যেভাবে ঝাড়লে মনে হচ্ছিল তুমি গান গাইবে, আসলেই কি গাইবে? না, আমি গান জানি না। যে জানিস সে গাক না। ইন্সপেক্টর সাহেব, কি গান গাইবেন না? সবার সামনে ইন্সপেক্টর সাহেব বলায় আহানের কাশি উঠে গেল। ও কাশতে থাকলে মিরাজ ওকে এক গ্লাস পানি এনে দেয়। মীরা বলে, গলা ভিজিয়ে নিয়েছেন, এখন গান গান। আহান স্বাভাবিক হলো। যাক, অবশেষে মীরা বলেছে তাকে। আহান গান ধরল। মীরা আহানকে যত দেখছে তত অবাক হচ্ছে। আহান এক ধ্যানে গান গাইলেও মীরা আহানের দিকে দৃষ্টি স্থির রেখেছে। মনোমুগ্ধকর গলা আহানের। মীরা ইমপ্রেস হলো সে প্রথম দিনের মতো। গিটারের টোন বাজাতে বাজাতে আহান এক পলক মীরার দিকে তাকালো। মীরাকে তার দিকে চেয়ে থাকতে দেখে দৃষ্টি অন্যদিকে ঘুরে নিল। মীরা কেন এমনভাবে তার দিকে তাকিয়ে আছে বুঝতে অক্ষম হচ্ছে আহান। ফের মীরার দিকে তাকাতে তার লজ্জা লাগছে। চোখ বন্ধ করে গলা ছাড়ল। প্রতিদিন কি জানি কি হয়ে যায় শুধু তোমার কল্পনায় ডুবে থাকা আমার ভালো লাগার স্বপ্ন বোনায়। গান শেষ হলো অবশেষে। সবাই চুপ করে গালে হাত দিয়ে বসেছিল। আহান ভ্যাবাচাকা খেয়ে গেল। গান কি কারো পছন্দ হয়নি? আহানের ভুল ভাঙে যখন সবাই একসাথে হেসে উঠে করতালি দিতে থাকে। শেষ রাতে সবাই অনেক মজা করে। আয়ান রেস্টুরেন্ট থেকে শিক কাবাব নিয়ে আসে, সাথে পিৎজা। খাওয়া দাওয়া হয় খুব ধুমধামে। শেষে ঠান্ডা নিয়ে আসে আয়ান। খুব মিশে গেছে মীরার পরিবারের সবার সাথে। পরিবার এত সুন্দর হয়, শুধু তার পরিবারটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, মীরা কি পারবে তার পরিবারকে ঠিক করে দিতে? মার ভাইয়ের মধ্যে ঝামেলা দূর করে তাদের এক করে দিতে? আয়ান ভাবে তারও ইচ্ছে করে সুন্দর একটা পরিবার নিয়ে সমাজে উঁচু হয়ে বাঁচার। বন্ধু বান্ধব কাউকেই বাসায় নিয়ে আসে না, শুধুমাত্র মা আর ভাইয়ের মিল নেই দেখে। এসব ভেবে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ে আয়ান। ছাদের এক কোণে একা একা দাঁড়িয়ে চোখের পানি ফেলছে মিরাজ। ছাদে এখন কেউই নেই, সবাই নিচে চলে গেছে। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে মিরাজ। দ্রুত হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। পাশ ফিরে তাকিয়ে দেখে মীরা। ভাইকে এমন কাঁদতে দেখে মীরা জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া? মিরাজ কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলল, সূর্যর কথা খুব মনে পড়ছে। ও বেঁচে থাকলে হয়তো এই আনন্দ মজা সব আরো দ্বিগুণ হতো। তুর্য ভাই চলে যাওয়ার পেছনে আমিই দায়ী। আমি যদি সেদিন জেদের বসে তুর্য ভাইয়ের প্রপোজ অ্যাকসেপ্ট না করতাম, তাহলে আজ তুর্য ভাই আমাদের মধ্যে বেঁচে থাকতো, কিছু হতো না ওর। সূর্য তোর ভাগ্যে ছিল না মীরা, আর অ্যাক্সিডেন্টের উপর কারো হাত নেই। যে তোর ভাগ্যে ছিল তুই তাকেই পেয়েছিস। আহান খুব ভালো ছেলে, আগলে রাখিস। ওকে ভালোবাসার মতো কেউ নেই। তবুও এই অপরাধ বোধ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে ভাইয়া। আমি কেন তাকে স্বপ্ন দেখালাম? তুর্য ভাইয়াকে ঠকিয়েছি আমি। ঠকানো কাকে বলে? তুই কি পালিয়ে গেছিস? না তো, তুই আহানকে বিয়ে তখনই করেছিস যখন সূর্য ছিল না। সূর্য বেঁচে থাকলে হয়তো ওর সাথেই তোর বিয়ে হতো, এত কিছু করতো না। তাছাড়া সূর্য মারা যাওয়ার আগে বারবার বলে গেছে তুই যেন আহানকে বিয়ে করিস। ওটা তো কষ্ট চেপে রেখে বলেছে। আচ্ছা ভাইয়া, আমি কেন তুর্য ভাইকে ভালোবাসতে পারলাম না? সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় সে ছাড়া আর কাউকেই ভালো লাগে না। তবুও নিজেকে দোষ দিই, আমার কারণেই সব। আসলে ওই মুহূর্তে আমার কি করা উচিত আমি ভেবে পাচ্ছিলাম না, তাই তুর্য ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যাই। বললাম না, নিজেকে দোষ দিবি না। সূর্য যদি আগে থেকে জানতো যে তুই আহানকে পছন্দ করিস, তাহলে তোকে বিয়েই করতো না। যা নিচে যা, আমি আসছি। সবাই খুঁজছে হয়তো। মীরা মন খারাপ করে ছাদ ত্যাগ করলো। মিরাজ একটা দীর্ঘশ্বাস ছাড়লো। পরে সেও ছাদ থেকে নিচে চলে গেল। আজ রাতটা সবাই আহানদের বাসায় কাটাবে। মিরাজ আর তার বউ এর জন্য একটা রুম, দিবা আর ইরার জন্য একটা রুম দেওয়া হলো। আর রাত অনেক হওয়ায় সবাই ঘুমিয়ে পড়লো। শহর থেকে গ্রামের পরিবেশ নিতান্তই দারুণ। গ্রামে আছে ফুরফুরে শীতল বাতাস, পথের ধারে সারি সারি গাছ, পুকুর জুড়ে ছোট বড় মাছের সমারোহ। ঝাঁক বেঁধে হাঁসেরা খেলা করছে।
দামাল ছেলেরা মাঠে ছুটাছুটি করছে, কোলাহল কম, সারি সারি ঢেউ খেলানো সবুজ ধান ক্ষেত। আহানদের গ্রামের বাড়িতে আহানরা সবাই এসেছে। মাসখানেক ধরে আহানের দাদি অসুস্থ, তাই তিনি আহানের বাবা সহ সবাইকে দেখতে চেয়েছেন। যখন শুনেছেন আহান বিয়ে করেছে, উনি মীরাকে দেখার জন্য ছটফট করতে থাকেন। তাই আহানও 3 দিনের ছুটি নিয়ে এসেছে সবার সাথে। আহানদের দাদার বাড়ি মাটির গোদাম ঘর, অনেক বছরের পুরনো। আহানদের কাকারা এটা ভেঙে নতুন ঘর বানাতে চেয়েছিল, কিন্তু আহানের দাদি নিজের স্বামীর শেষ স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চান, তাই উনি এটা ভাঙতে দেননি। এজন্য আহানের এক কাকা রাগারাগি করে অন্য জায়গায় বাড়ি করে। দাদির সাথে আরেক কাকা থাকেন, তার স্ত্রী ও সন্তান সহ। মীরা এই প্রথম এমন একটা মাটির গোদাম ঘর দেখেছে। মুগ্ধ হয়ে চারপাশ দেখতে ব্যস্ত সে। আহানের দাদি, কাকা ও চাচির সাথে তার আলাপ হয়েছে। দাদি যেন প্রথম সাক্ষাতেই মীরাকে আপন করে নিয়েছেন। মীরা ভাবে মাটির ঘরও এত সুন্দর হয়। অনেকদিন পর আহানরা আসায় আহানের কাকা আজ পুকুর থেকে মাছ উঠাবেন বলেছেন। তাদের বাড়ির সামনেই এক বিশাল পুকুর রয়েছে, আরও বিভিন্ন ফল, শাক সবজির গাছ লাগানো পুরো বাড়ির অর্ধাংশে। পুকুরে মাছ ধরার কথা শুনে আহান আর আয়ান লাফ দিয়ে উঠে মুহূর্তে নিজেদের পোশাক পাল্টে নেয়। শার্ট প্যান্ট ছেড়ে সেন্টু গেঞ্জি ও লুঙ্গি পরে নেয়। আহানকে লুঙ্গি পরা অবস্থায় দেখে মীরার চক্ষু চড়ক গাছ। একদম গ্রামের ছেলেদের মতোই লাগছে ওদের। আহানের কাকা জাল নিয়ে যায়, আহান ও আয়ান বালতি নিয়ে তার পিছু পিছু যায়। মীরা ওদের কাণ্ড দেখছিল। আহানের এক চাচাতো বোন, নাম তার অনু, ক্লাস 10-এ পড়ে সে। অনু মীরার সাথে ভাব জমিয়ে ফেলেছে। মীরাকে নিয়ে সে পুরো বাড়ি ঘোরাতে নিয়ে যায়। মীরা শাড়ি পরে এসেছে, প্রথমবার কোথাও বেড়াতে এলে শাড়ি পরে যেতে হয়, এটাই মীরার মা তাকে শিখিয়েছে। বড় বড় ফল গাছগুলো দেখে মীরার ইচ্ছে হলো গাছে ওঠার। মীরার অনেক দিনের শখ, সে গাছে উঠে ফল ছিঁড়ে খাবে, যেমনটা সে নানার বাড়িতে করত। তার নানার বাড়িতে একটা বাঁকা বড়ই গাছ ছিল। যখনই বড়ই ধরতো ও গাছে উঠে ছিঁড়ে ছিঁড়ে খেত। এখানেও অনেক গাছ আছে, জলপাই, বড়ই, চালতা ইত্যাদি। মীরা জলপাই গাছে জলপাই দেখে লাফিয়ে উঠল। শাড়ি নিয়ে জলপাই গাছে ওঠার প্রস্তুতি নিল সে। অনু বড় বড় চোখ করে বলল, এই ভাবি, শাড়ি পরে তুমি গাছে উঠবে? মীরা বলল, কেন, শাড়ি পরে কেউ গাছে ওঠে না? অনু বাঁকা হেসে বলল, যদি পড়ে যাও? পারবো না, তুমি দেখো আমি কিভাবে গাছে উঠি। একটা ঝুড়ি নিয়ে আসলে ভালো হতো, জলপাইগুলো নিতে পারতাম। তুমি ছেড়ে ছেড়ে নিচে ফেলো, আমি করি, আমায় ওড়না নিচ্ছি। মীরা শাড়ির আঁচল কোমরে গুজে নিল। আস্তে আস্তে গাছ বেয়ে উপর উঠতে লাগে। অনু তাকিয়ে আছে মীরার দিকে। গাছে উঠে একটা ডালের উপর বসে জলপাই পাড়তে থাকে, তারপর সেগুলো অনুর উদ্দেশ্যে নিচে ফেলে দেয়। অনু জলপাইগুলো কুড়িয়ে নিজের ওড়নায় নিয়ে নেয়। শেষে মীরা একটা ডালে পা ঝুলিয়ে বসে থাকে। অনুকে বলে, গাছটা মোটা না হলেও লম্বা বেশি, দেখো কত উঁচুতে আমি বসে আছি। ভাবি, নিচে নেমে আসো, পড়ে যাবে। এভাবে পা ঝুলিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগছে। মীরা একটা চিকন ডালে বসেছিল, হঠাৎ করে ডালটা অর্ধেক ভেঙে যায়। মীরা পড়ে যেতে নেয়, এক হাত দিয়ে অর্ধেক ভেঙে যাওয়া ডালটা ধরে ঝুলছে সে। অনু ভয় পেয়ে যায়। মীরা চিৎকার করে বলে, অনু প্লিজ হেল্প। আমি বলেছিলাম ভাবি, তুমি শুনোনি, এখন কি করব? তুমি তো অনেক উঁচুতে আছো। ডালটা ভেঙে যাচ্ছে, প্লিজ কিছু একটা করো। আহান পুকুরের মাঝেই দাঁড়িয়েছিল। ডান দিকের বাগানটায় চোখ পড়তে দেখে ওখানে কিছু একটা ঘটেছে। অনু নিচে দাঁড়িয়ে আছে আর কেউ যেন গাছে ঝুলছে। আহানের হঠাৎ মনে পড়লো মীরার কথা। অনুর সাথী তো মীরা ছিল, আবার মীরা নয় তো। আহান বালতি রেখে পুকুর থেকে উঠে যায়। তা দেখে আয়ান জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? আহান যেতে যেতে বলে, তোর ভাবির বিপদ। আয়ান বুঝলো না কি বিপদ। তার কাকা তাকে ডাকছে, সে কাকার ওখানেই চলে যায়। আহান দৌড়ে এসে থামেন জলপাই গাছের সামনে, মীরাকে ঝুলতে দেখে গাছের ডালে। আহান বলে, গাছে উঠেছ কেন? অনু, কি হয়েছে? ভাইয়া কি বলবে, ভাবি জলপাই পাড়তে গাছে উঠেছিল, কিন্তু হঠাৎ ডালটা ভেঙে পড়ে যায়, যার ফলে ভাবি পড়ে যেতে চায়, কিন্তু ঢালটা এক্ষুনি ভেঙে পড়বে আর ভাবি সোজা নিচে। তুমি হাত ছেড়ে দাও। আপনি পাগল হয়ে গেছেন? হাত ছেড়ে দিলে আমি পড়ে যাব। পড়লে আমি আছি, হাত ছেড়ে দিন। আপনি কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছেন নাকি? বললাম না হাত ছাড়তে। আহানের ধমকে মীরা হাত ছেড়ে দেয় আর পড়ে যেতে যেতেই চিৎকার দিয়ে ওঠে। আ আহান নিজেকে শক্ত রেখে মীরাকে ধরে ফেলে,
কিন্তু তাল সামলাতে পারে না। মীরাকে নিয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। আহান নিচে আর মীরা আহানের উপরে। দুজনেই ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। একটু পর মীরা মাথা তুলে আহানের দিকে তাকায়। আহানের ভেজা শরীরের সাথে লেগে মীরাও কিছুটা ভিজে যায়। আহান ও মীরা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। মীরা আহানকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিচ্ছে। আজ আহান না থাকলে হয়তো মীরার হাত পা ভেঙে যেত। অনু লাজুক হেসে বলে, আর কত রোম্যান্স করবে তোমরা? এবার তো ছাড়ো। অনুর কথায় ভীষণ লজ্জা পায় মীরা। চট করে উঠে যায় আহানের শরীরের উপর থেকে, নিজের হাত পা ছাড়তে থাকে। আহান উঠে কড়া ধমক দিয়ে বলে, আর কখনো যেন আমি গাছে উঠতে না দেখি। এই কথা বলেই আহান চলে যায়। তখন অনু বলে, শিক্ষা হলো? এবার চলো, লবণ মরিচ দিয়ে এগুলো খায়। উফ, এক্ষুনি জিভে পানি এসে গেল। চলো চলো। মীরার হাত ধরে অনু তাকে ঘরে নিয়ে যায়। রাত 9টা। সবাই খাওয়া দাওয়া শেষ করলো। পুকুরের বড় মাছ রান্না করা হলো। সবাই তৃপ্তি ভরে খেলো। মীরার কাছে বেশ ভালো লেগেছে রান্নাটা। একদম ঠিক তার মায়ের হাতের রান্না যেন। উঠোনে পাটি বিছিয়ে আহান, আয়ান, মীরা ও অনু বসে আছে। অনেক আড্ডা দিতে থাকে তারা। আহানের একটা ফোন আসায় সে ওখান থেকে উঠে যায়। মীরার অনেক পানি পিপাসা পায়, তাই সে অনুকে বলে 1 গ্লাস পানি আনার জন্য। এখন শুধু আয়ান আর মীরা বসে আছে। আয়ান মীরাকে উদ্দেশ্য করে বলে, সাবধানে থাকবে। মীরা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? এখানে ভূতের আনাগোনা বেশি। রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায়, কালো ছায়া ঘুরঘুর করে, লোকজন দেখেছে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি এসব বিশ্বাস করি না। তোমার ভালোর জন্য বললাম, বিশ্বাস করো না করো তোমার ব্যাপার। মীরা কিছু বলল না। একটু পর অনু পানি নিয়ে আসে। মীরা পানি খেয়ে ঘরে চলে যায়। মাটির ঘরে ডিপ ডিপ করে হারিকেনের আলো জ্বলছে। পুরো ঘর আলোকিত করে রেখেছে ওই ক্ষুদ্র আলো। একটা ছোট জানালা আছে, তবে সেটা খোলাই। মীরা তাদের রুমটা ভালো করে দেখছে। বেশি কিছু নেই, একটা খাট আর একটা আলমারি আছে এখানে। আহান ফোনেই ফেসবুক স্ক্রল করছে। মীরা জানালার পাশে ঘেঁষে দাঁড়িয়ে পূর্ণিমার আলো দেখছে। হঠাৎ করে সে যেন কিছুর আওয়াজ শুনতে পায়। মীরা প্রথমে ধ্যান দিল না, কিন্তু আওয়াজটা তীব্র হয়ে জানালার ধারে আসছিল। মীরা একটু ভয় পায়। আয়নের কথাগুলো মনে পড়ে। জানালা থেকে দূরে সরে দাঁড়ায়। আহান ফোন রেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মীরা কিছু বলে না। হারিকেনের তেল শেষ হয়ে যাওয়ায় মৃদু মৃদু আলো জ্বলছে। কাপা আলোতে মীরার আরও ভয় হচ্ছে। আহান মীরার কাছে যায়, কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে বলবে? কিছু না। আমার মনে হচ্ছে তুমি কোনো কারণে ভয় পাচ্ছ। কি হয়েছে খুলে বলো। মীরা কিছু বলতে যাবে তার আগে সে মাটির দেওয়ালে একটা ছায়া দেখতে পায়। বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছে সেই ছায়াটা। মীরার আত্মা শুকিয়ে যায়। সে জোরে এক চিৎকার দিয়ে আহানকে জড়িয়ে ধরে। আহান বাকরুদ্ধ। মীরার এমন জড়িয়ে ধরা আহানের কাছে অন্যরকম ভালো লাগার সৃষ্টি হচ্ছে। বুকের ভেতর উথাল পাথাল ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু মনে একটাই প্রশ্ন রয়ে গেছে, হঠাৎ কি হলো মীরার? পুরো ঘরের মাঝে পিনপিন নীরবতা বিদ্যমান। হারিকেনের আলো নিভে গেছে। অন্ধকার হয়ে আছে সারা ঘর। মীরা আরো আঁকড়ে ধরলো আহানকে। আহান কিছু বলার সুযোগই পাচ্ছে না। মীরা কেমন যেন কাঁপছে। আহান নিজের 2 হাতে মীরাকে আগলে নিল। এক হাত দিয়ে মাথায় বুলাতে বুলাতে বলল, আমি আছি, ভয় পেও না। জানালার পাশ থেকে ঝিঝি পোকা ডাকছে। তার সাথে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ছমছমে সেই আওয়াজে মীরা বারবার শিউরে উঠছে। বিড়বিড় করে বলছে, আমায় ছেড়ে যাবেন না, আমায় ছেড়ে যাবেন না। আমি কোথাও যাচ্ছি না মীরা। আহান এখন মীরাকে তুমি বলে ডাকে। মীরা এতে খুব খুশি হয়। ভয় পেয়ে মীরা নিজেও নড়ছে না, আর আহানকেও ছাড়ছে না। ওভাবেই আহানকে জড়িয়ে ধরে আছে। বাধ্য হয়ে আহানকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মীরা ঘুমিয়ে পড়ে আহানের বুকে। আহান তা বুঝতে পেরে মীরাকে কোলে তুলে নেয়। বিছানায় শুয়ে কাঁথা টেনে দেয়। নিজেও মীরার অপর পাশে শুয়ে পড়ে। মীরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে আহান। কি নিষ্পাপ মুখশ্রী, কোমল ও স্নিগ্ধ। মীরার দিকে তাকিয়ে থাকতে থাকতে আহানও ঘুমিয়ে যায়। খুব ভোরে আজানের ধ্বনি কানে ভেসে আসতে ঘুম ভেঙে যায় মীরার। বিছানা থেকে ঘুম ঘুম চোখ নিয়ে উঠে বসে সে। বাহিরে এখনো গুটগুটে অন্ধকার। এই অন্ধকারে একা বাহিরে যাওয়া যাবে না। মীরা আস্তে করে আহানকে ডেকে দেয়। আহান উঠে যায়, জিজ্ঞেস করে, কি হয়েছে? নামাজ পড়বো। অজু কোথায় করবো একটু দেখিয়ে দেবেন? উজু করতে তো কলপারে যেতে হবে। চলুন না আমার সাথে, আমার ভয় করে। আচ্ছা চলো, আমাকেও মসজিদে যেতে হবে। আহান নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে।
বিছানা থেকে নেমে উঠে চলে যায় বাইরে, পিছু পিছু যায় মীরা। অজু করে এসে মীরাকে ঘরে পাঠিয়ে আহান মসজিদে চলে যায়। মীরা ঘরে নামাজ পড়তে থাকে। সকাল 8টার দিকে আর মুড়া ভেঙে উঠে যায় মীরা। নামাজ পড়ে শুয়েছিল ও, কিন্তু বুঝতে পারেনি কখন ঘুমিয়ে গেছে। অনু মীরাকে ডাকতে আসলে ঘুম ভাঙে মীরার। পাশ ফিরে তাকাতেই আহানকে চোখে পড়ল না তার। অনু মীরাকে চোখ ঘোরাতে দেখে মুচকি হেসে বলে, ভাইয়াকে খুঁজোস? থমথমে গলায় বলে, কই না তো। ভাইয়ার রান্নাঘর পিঠা খাচ্ছে, আসো তুমিও খাবে। কি পিঠা খাচ্ছেন? চিতই পিঠা পছন্দ তোমার? মাংসের ঝোল দিয়ে খেতে ভালো লাগে। আসো তাহলে, আম্মু মাংস রান্না করেছে। এত সকালে? হ্যাঁ আসো আসো। গরম গরম চিতল পিঠার সাথে মাংসের ঝোল একেবারে অমৃত যেন। মীরা পিঠা খাচ্ছে আর চাচির প্রশংসা করছে। সবাই খেয়ে উঠে যাওয়ার পর আয়ান মীরার কাছে এসে বসলো। মীরা প্রথমে একটু চমকে উঠলেও নিজেকে স্বাভাবিক রাখে। আয়ান মীরার কানের কাছে মুখে নিয়ে ফিসফিসিয়ে বলে, কেমন ছিল কাল ভূতের আনাগোনা? মীরা প্রথমে কথায় ধ্যান দিল না, পরে আয়নের কথা কানে বাজতেই চোখ থমকালো। তড়িৎ গতিতে চমকে উঠে আয়নের দিকে তাকালো সে। মস্তিষ্ক শব্দ গঠন করছে। তার মানে তুমি কাল আমায় ভয় দেখিয়েছিলে। আয়ান দাঁত বের করে হাসছে। মীরা রাগে কটমট করতে লাগলো। আয়ান বলল, তুমি তো দেখি ভালোই ভয় পাও। কিভাবে আমার ভাইকে জড়িয়ে ধরলে! ইস, কি রোমান্টিক সিন ছিল। লজ্জা করে না বড় ভাইয়ের ঘরে উকি দিতে? এটা কোনো উঁকি দেওয়া হলো? তাছাড়া তুমি খুব ভাগ্যবতী যে আমার ভাইকে পেয়েছো। তুমি এত অসভ্য কেন? তোমার ভাই তো ভদ্র, আর তুমি বদের হাড্ডি। ভাইকে দেখে শিখতে পারো না? আসলে কি বলো তো, আমি না ভাইয়ার মতো এত লাজুক নই। তবে একটা কথা কি জানো তো, আমার ভাই অনেক ভালো, কিন্তু ওকে ভালোবাসার মানুষের বড্ড অভাব। আমার মা ওকে ছেলে হিসাবে মানে না। আচ্ছা, তুমি কি পারবে আমার ভাই আর মায়ের মধ্যকার দূরত্ব মিটিয়ে দিতে? পারবে আমার ভাইকে ভালোবাসতে? তুমি ঠকবে না, আমার ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড বা মেয়ে বন্ধু ছিল না। আমার ভাই কোথাও কম বলে, শুধু নিজের কাজ করে। তুমি কি পারবে? এক মুহূর্তের জন্য আয়ানকে অন্য মানুষ মনে হলো মীরার। ভাইয়ের জন্য কতটা উদার সে। নিজের ভাই না হলেও ভাইকে কতটা ভালোবাসে সেটা তার কথায় প্রকাশ পাচ্ছে। এই অসভ্য অভদ্র ছেলেটাও বুঝি নরম মনের হয়। আমি চেষ্টা করব। আয়নের মুখে খুশির ঝিলিক। মীরার হাত ধরে বলে, তুমি সত্যি বলছো? তুমি যদি এই কাজটা করো তাহলে আই প্রমিস আর কখনো তোমাকে বিরক্ত করব না। মাথা নিচু করে বলল আয়ান। মীরা ফিক করে হেসে বলল, কিন্তু আমি তোমায় ছাড়বো না। অনেক জ্বালিয়েছো। ছোট ভাই হই না, জ্বালাতেই পারে। আর কখনো উকি দেবে না, এটা ভালো নয়। আয়ান বলল, তুমি কি আমায় এতটাও খারাপ ভাবো? আমি ওকে দিইনি, শুধু তুমি ভয় পেয়েছো কি না তার দেখার চেষ্টা করছিলাম। কিন্তু ভাইয়াকে জড়িয়ে ধরে দেখে এক দৌড়ে সোজা নিচের ঘরে চলে এসেছি। তুমি সত্যি বলছো? সত্যি, বিশ্বাস করো। আমার ওই রকম মন নেই যে ভাইয়ের ঘরে উঁকি দিব। তোমার সাথে তো মজা করছিলাম। এটা বলেই আয়ান চলে গেল। মীরা বুঝলো আয়ান মিথ্যা বলছে না। আরও একদিন গ্রামে থাকার পর মীরারা চলে যাবে শহরে। সবার থেকে বিদায় নিচ্ছে তারা। দাদের কাছে আসতেই দাদি মীরার হাত ধরে হাসি মুখে বলে, আল্লাহ যদি আমায় বাঁচিয়ে রাখে তাহলে যেন আমি খুব তাড়াতাড়ি আমার পুতির মুখ দেখতে পারি। মীরা দাদির কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। লজ্জায় আবার চোখ নামিয়ে ফেলে। আয়ান কথাটা শুনে ঠোঁট চেপে ধরে আহানকে চোখ মেরে দেয়। আহান রেগে আগুন। ও ঝাঁটার শলা খুঁজতে থাকে আয়ানের জন্য। আয়ান তা বুঝতে পেরেই দৌড় দেয়। আহান আয়ানের পেছনে ঝাঁটার শলা নিয়ে দৌড়ে যাচ্ছে। এটা দেখে উপস্থিত সবাই হেসে কুটি কুটি। মীরা পুরো তাজ্জব বনে যায় আহানের কাণ্ড দেখে। অনু মীরাকে জোরে ধরে কান্না করে দেয়, বলে, তোমায় খুব মিস করব বাবি, আবার আসো। মীরা মুচকি হেসে বলে, কেঁদো না অনু, আমি আসবো তো। আহানের চাচি মীরার জন্য 3টা বয়ামে জলপাই আচার, চালতার আচার ও কুলের আচার দিলেন। মীরা আচার দেখে খুশি হয়ে গেল। চাচিকে সালাম করে বলল, আপনি অনেক ভালো চাচি, খুব মনে পড়বে আপনার কথা। আমার ছেলেটাকে দেখে রেখো মা, ছেলে আমার বড্ড সাদাসিধে। চিন্তা নেই চাচি, আমি আছি সবসময় ওনার পাশে। এরপর সবাইকে সালাম করে মীরা চলে গেল বাড়ির মেইন রাস্তার দিকে। সবাই চলে গিয়েছিল, শুধু সে সবার শেষে গেল। আহানদের গাড়িতে উঠে ওরা সবাই শহরের উদ্দেশ্যে রওনা হলো। রাতের দিকে আহানের ভীষণ জ্বর ওঠে। বিছানায় শুয়ে কাঁপতে থাকে সে। জ্বরের ঘুরে কথাও বলতে পারছে না। মীরা অপর প্রান্তে মুখ করে বই পড়ছিল। সে জানতো না আহানের গায়ে জ্বর। আহান মীরাকে একবারও ডাকেনি, কোনো টু শব্দটিও করেনি।
অন্যদিকে মুখ করে রাখায় আহানের ছটফটানি মীরার চোখে পড়েনি। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর মীরা বই পড়া বন্ধ করে দিল। বইটি একপাশে রেখে মীরা আহানের দিকে তাকালো। আহানের চোখ বন্ধ, মাথাটা বালিশ থেকে একদম নিচে। কেমন যেন জড়ো হয়ে শুয়ে আছে আহান। মীরার খটকা লাগলো, এমন তো হয় না কখনো। মীরা আহানের কাছে গিয়ে ওকে ডাকতে লাগলো। শুনছেন? এই যে শুনুন না, উঠুন না, ঘুমালেন নাকি? মীরা আহানের মাথা ধরে বালিশের উপরে উঠে দেয়। সাথে সাথেই সে চমকে যায়। আহানের গায়ে মারাত্মক জ্বর। এই জ্বর নিয়ে উনি কিভাবে বসে আছেন? মীরা আহানকে আবার ডাকে। শুনছেন? উঠুন না, আপনার গায়ে তো অনেক জ্বর। আহান আস্তে করে চোখ খুলে তাকায়। মিটিমিটি করে চোখের পলক ফেলে সে। মীরা উত্তেজিত হয়ে বলে, আপনাকে তো এক্ষুনি জলপট্টি দিতে হবে, আপনি অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। আহান বাধা দিয়ে জড় কণ্ঠে বলে, এত ব্যস্ত হবে না, কিচ্ছু হয়নি আমার। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, আর আপনি বলছেন কিচ্ছু হয়নি? আমি আপনার কথা শুনবো না। মীরা হুড়মুড়ে উঠে গেল। প্রথমে গেল রান্নাঘরে, একটা বলে পানি নিয়ে সে রুমে এলো। তারপর একটা রুমাল খুঁজে বের করলো। আহানের কাছে এসে আহানের মাথায় জলপট্টি দিতে লাগলো। আহান জ্বরের ঘুরে মীরাকে আবল তাবল প্রশ্ন করতে লাগলো। ঘাবড়ে যায় মীরা। আহান বকতে বকতে এক পর্যায়ে চুপ হয়ে যায়। মীরা জলপট্টি দেওয়া বন্ধ করে আহানের দিকে তাকায়। আহানের কোনো সারা শব্দ নেই, চোখ বন্ধ করে আছে। মীরা অনেকবার আহানকে ডাকলেও আহান কোনো জবাব দেয় না। মীরা ভীষণ ভয় পায়। আহান সেন্সলেস হয়ে গেছে। এখন কোথায় যাবে ও আহানকে নিয়ে? কপালে হাত দিয়ে দেখে জ্বর এখনো কমেনি। চোখের কার্নিশে পানি চলে আসে মীরার। ঠোঁট চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করতে থাকে। একবার ভাবে আয়ানকে ডাকবে, কিন্তু ও যদি এখন বিরক্ত হয়। মীরা আবারও আহানকে ডাকতে থাকে। ইন্সপেক্টর সাহেব, প্লিজ উঠুন না, আমার খুব ভয় হচ্ছে আপনাকে নিয়ে, চোখ খুলুন না। মীরার চোখের পানি বাধা মানল না আর, গড়ে পড়লো গাল বেয়ে। অনেক ভেবে সে আয়নের ঘরে যাওয়ার প্রস্তুতি নিল। বোল আর রুমালটি খাটের নিচে রেখে সে রুম থেকে বেরিয়ে গেল। দোতলায় 4টা ঘর, কিন্তু কোনটা আয়নের ঘর সেটা আন্দাজ করতে পারছে না। সাহস নিয়ে একটা রুমের দরজায় কড়া নাড়ে সে। কয়েকবার কড়া নাড়তেই ভেতর থেকে কেউ দরজা খুলে দেয়। চোখের সামনে আয়ানকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মীরা। আয়ান ঘুমের চোখে মেজাজ দেখে বলে, এত রাতে কি চাই? তোমার ভাইয়ার জ্বর, সেন্সলেস হয়ে গেছে, প্লিজ একটু আসবে? আহানের জ্বর শুনে আয়ান আর স্থির থাকে না। মীরাকে পাশ কাটিয়ে দৌড়ে চলে যায় আহানের কাছে। মীরাও আসে পিছু পিছু। আয়ান আহানের কাছে বসে আহানকে ডাকতে থাকে। কোনো শব্দ নেই আহানের। জ্বর চেক করে দেখে অনেক। দ্রুত থার্মোমিটার দিয়ে জ্বর মেপে আয়ান স্তব্ধ হয়ে যায়। 107 ডিগ্রি জ্বর উঠেছে আহানের। আয়ান মীরাকে তাড়া দিয়ে বলে, ভাইয়াকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। 107 ডিগ্রি জ্বর শরীরে, কিভাবে সুস্থ থাকবে ও? তুমি যাবে আমার সাথে? যাবো, চলো। মীরা একটা মাস্ক পরে নেয়। আয়ান কিছু টাকা পয়সা নিয়ে নেয় নিজের সাথে। আহানের কাছে এসে আহানকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ে। তারপর মীরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায় আহানকে ডাক্তার দেখানোর জন্য। মীরা ভয়ে আল্লাহর নাম জপ করছে, মনে মনে দোয়া করছে আল্লাহ যেন আহানকে সুস্থ করে দেয়। নিঃশব্দে চোখের পানি ফেলছে মেয়েটা। আয়ান দৌড়াদৌড়ির মধ্যে আছে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ঝিমাচ্ছে মীরা। সারা রাত ঘুমাতে পারেনি সে। আহানের চিন্তায় একেবারে নাজেহাল অবস্থা তার। ডাক্তার বলেছেন জ্বরের সাথে সাথে প্রেশারও লো হয়ে গেছে। আর কিছুক্ষণ পর নিয়ে আসলে কি যে হতো। এখন চিকিৎসা চলছে আহানের। ওদিকে বাসায় কাউকে জানানো হয়নি। আয়ান জানাতে চায়নি। ডাক্তারের পেছনে ছুটে বেরিয়েছে সে। মীরাকে ঝিমাতে দেখে আয়ান বলল, ঘুম পেয়েছে? মীরা হক চুকেই গেল। বলল, না, ওই একটু চোখ লেগে গিয়েছিল। না না তুমি বেঞ্চিতে বসতে পারো, খাবে কিছু নিয়ে আসবো? না, তার আর দরকার নেই। বলছি যে উনি এখন কেমন আছেন? আরো 2 দিন এখানে থাকতে বলেছেন ডাক্তার। আমাকে তো বাইরে যেতে হবে, তুমি থাকো। আমি কিন্তু তোমার মা বাবা কিছু জিজ্ঞেস করলে কি বলবে? তুমি তোমার বরের কাছে থাকবে, এখানে ওনারা কি বলবেন? তুমি অন্যভাবে নিচ্ছ আমার কথা। তুমি এখনো ওনাদের জানাওনি তোমার ভাইয়ের অবস্থার কথা। যদি জিজ্ঞেস করে আমরা কোথায়, তুমি কি বলবে সেটাই জিজ্ঞেস করছি। আয়ান মাথা চুলকাতে চুলকাতে বলল, এই কথা বলবো নে, সত্যিটা। ওনার জন্য খাবার বাসা থেকে নিয়ে আসবো। উনি যদি না খান তবে? ওর ঘাড় খাবে, দেখে রাখবো কিন্তু। আমি তো দেখেই রাখবো। আমি যাই তবে, কেমন? সে কি, তোমার ভাইয়ের সাথে দেখা করবে না? এখন ঘুমাচ্ছে। আমি দুপুরের আগে আসবো খাবার নিয়ে, একটু কলেজে যেতে হবে।
আচ্ছা, তুমি কি বাংলা নিয়ে পড়াশোনা না বিজ্ঞান? আমি ইংরেজি নিয়ে পড়ছি। সত্যি ভেরি গুড। তোমার সন্দেহ আছে? হ্যাঁ, না, আমি সেটা বলিনি। হুম। আল্লাহ হাফেজ। আমি ফল কিনে কেবিনে রেখেছি, তুমি আর ভাই মিলে খেয়ে নিও। আয়ান চলে গেল ওখান থেকে। মীরা আস্তে করে আহানের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। উকি দিয়ে দেখে আহান উঠেছে কিনা। আহান ঘুমাচ্ছে এখনো। মীরা আস্তে করে আহানের কেবিনে ঢুকে একটা চেয়ার নিয়ে আহানের সামনে নিয়ে বসে। আহানের মাথায় হাত দিয়ে চোখে হাত বোলাতে থাকে। সুস্থ ছেলেটার এক মুহূর্তে কি হয়ে গেল। হঠাৎ করে আহানের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে প্রথমে মীরাকে দেখতে পেল, কিন্তু মীরা এক ধ্যানে আহানের দিকে তাকিয়ে আছে। ও খেয়ালই করেনি যে আহান জেগে গেছে। আহানও চুপচাপ মীরাকে দেখছে। মীরা ক্রমান্বয়ে আহানের চুলে হাত বোলাতে থাকে। আহানের এটা বেশ ভালো লাগলো। প্রথমবার মীরা আহানের এমন যত্ন নিচ্ছে। মীরার যখন ধ্যান ভাঙে, চোখ পড়ে আহানের চোখে, তখন সে থমকে যায়। চোখ বড় বড় করে তাকায় সে। চুল থেকে হাত সরিয়ে নিয়ে ধপ করে চেয়ার থেকে উঠে অন্যদিকে মুখ ফিরে নেয়। চোখ বন্ধ করে লজ্জায় মরে যাচ্ছে সে। আহান পেছন থেকে বলে উঠে, উঠলে কেন? মাথাটা ব্যথা করছে, আর একটু হাত বুলিয়ে দিবে? মীরা কিছু বলল না। পেছন ফিরে চেয়ারে বসে পড়ল। আহানের দিকে না তাকিয়ে আহানের মাথায় হাত বুলাতে থাকে। কিছুক্ষণ পর আহানকে বলে, আমি তুর্জন মতো উন্মাদ প্রেমিক নই মীরা। ওনার মতো করে হয়তো আমি তোমাকে ভালোবাসতে পারবো না, ওনার মতো পাগলামি আমি করতে জানি না, কিন্তু আমি তোমাকে আগলে রাখবো, যত্ন নিব, আমার মতো করে তোমাকে ভালোবাসবো। মীরা চুপ হয়ে যায়। তুর্যর কথা তার মনে পড়ে যায়। কত পাগলামি করতো সে মীরাকে নিয়ে, কিন্তু মীরার যে তার প্রতি মন যায়নি, গিয়েছে এক শান্তশিষ্ট ছেলের উপর। তুর্য বেঁচে থাকলে হয়তো মীরাকে বিয়ে করতো না, যেহেতু সে আহানের বিষয়টা জেনে গেছে। কিন্তু মীরা তো চায়নি তুর্য এভাবে চলে যাক তার জীবন থেকে। মীরার বেস্ট ফ্রেন্ড ছিল তুর্য, তাকে হারিয়ে মীরা ভালো নেই। দুপুরের দিকে আহানের বাবা এলেন আয়ানের সাথে। আয়ান খাবার নিয়ে এসেছে। বাবাকে দেখে আহান চমকে ওঠে। আয়ান কি তবে সব বলে দিয়েছে? আহানের বাবা তার পাশে এসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আহান চুপচাপ দেখে যাচ্ছে। আয়ান টিফিন বক্সটা মীরার হাতে দিল। মীরা একটা প্লেট নিয়ে আহানের জন্য খাবার সার্ভ করে দিল। আহানের বাবা বললেন, কেন নিজের অসুস্থতার কথা লুকিয়ে রাখতে চাও বারবার কাছে? বাবার কি খারাপ লাগে না? বাবার কি কষ্ট হয় না? আহান ছোট করে জবাব দিল, আমার কিচ্ছু হয়নি। আয়ান সব বলেছে আমাকে। কিছু না হলে তো আর তুমি এখানে থাকতে না। বাবা কি এতই পর হয়ে গেল? আমি বললাম তো আমার কিছু হয়নি। আহানের বাবা কষ্ট পেলেন। তিনি মন খারাপ করে উঠে গেলেন ওখান থেকে। ঝাপসা চোখ নিয়ে বেরিয়ে গেলেন। বাবা যাওয়ার পর আয়ান ভাইকে বলল, এটা ঠিক করলি না ভাই, বাবা কষ্ট পেয়েছে। তোর সব রাগ তো আমার মায়ের উপর, তাহলে বাবাকে কষ্ট দিস কেন? আহান চুপ করে রইল। মীরা আয়ানের পাশে এসে দাঁড়ালো। আয়ানকে আস্তে আস্তে বলল, তুমি যাও, আমি ওনাকে বুঝিয়ে বলবো। আয়ান মেজাজ দেখিয়ে চলে গেল ওখান থেকে। মীরা আহানের সামনে খাবার ধরে বলে, হ্যাঁ করুন, আমি খাইয়ে দিচ্ছি। খিদে নেই। এত জেদ কিসের আপনার? আপনি কি ভাবেন আপনি যা করেন সব ঠিক আর বাকিরা ভুল? আমার এখন খিদে নেই মীরা। আমাকে এত কিছু বোঝাতে আসবেন না। হ্যাঁ করুন, আমি খাইয়ে দিচ্ছি। এরপর আর একটা কথাও যদি আপনার মুখ থেকে বের হয়, তাহলে কিন্তু আমি আপনার মুখ সেলাই করে দিব। আপনি এখনো মীরাকে চিনেন না। মীরার রাগ উঠলে সে অনেক কিছু করতে পারে, মানুষ খুনও করতে পারে। পরে না আপনাকে নিজের বউয়ের হাজতবাস দেখতে হয়। মীরা, আমি এমনই। খেয়ে নিন, নয়তো অন্য কিছু দেখবেন। আহান বাধ্য হলো। ভালো ছেলের মতো মীরার হাতে খেতে লাগলো। মীরার চণ্ডী রূপ আজ সে প্রথম দেখলো। আহানকে খাওয়ানোর সময় মীরা এর ফাঁকে জিজ্ঞেস করলো, আপনাকে দেখে আমার রাগ হয়। বাবার সাথে মানুষ এভাবে কথা বলে? বাবা আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করে, কত কঠোর পরিশ্রম করে। আপনি যদি ছেলে হয়ে বাবার কষ্ট না বোঝেন, তাহলে কিভাবে হবে? শুধুমাত্র দ্বিতীয় বিয়ে করায় আপনি তাকে এখন সহ্য করতে পারেন না। উনি কি নিজের জন্য এই কাজ করেছেন? উনি আপনাকে নতুন মা এনে দিতে চেয়েছেন, যাতে সে আপনাকে ছেলের মতো আদর করে। কিন্তু আপনার ভাগ্য খারাপ, তাই আপনি নতুন মায়ের আদর স্নেহ পাননি। এটা আপনার বাবার কি দোষ? উনি কি জানতেন এমন হবে? আপনি আপনার বাবাকে কষ্ট দেবেন না, তাকে ভালোবাসবেন, যত্ন নেবেন, ভালো করে কথা বলবেন। তাহলে দেখবেন আপনারও ভালো লাগছে আর ওনারও ভালো লাগছে। আর আয়নের মা, তার কি হবে? ওই মহিলাকে আমি সহ্য করতে পারি না। আপনি না একটু তেরা আছেন। আপনার মাকে বোঝানোর দায়িত্ব আমার।
এরপরেও যদি উনি না বোঝেন তাহলে কিছু করার নেই, তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই। ওনার স্পর্শও আমার চাই না। ছোটবেলায় তো চাইতেন। কি কি চাইতেন না? চাইতাম, কিন্তু উনি আমায় বারবার ফিরিয়ে দিয়েছেন, অবহেলা করেছেন, অপমান করেছেন। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখবেন। একদিন উনি নিজেই আপনাকে কাছে টেনে নেবেন। আমি জানি না। জানতে হবে না, এখন খেয়ে নিন তো, আমার খুব খিদে পেয়েছে। আপনার মা কিন্তু রান্না ভালো করেন। আয়ানের মা? আপনার কেউ হয় না? না। আচ্ছা, আমিও দেখি কতদিন এভাবে চলে আপনাদের। মীরা আহানের খাওয়া শেষ করে ওর ওষুধগুলো চেক করে খাওয়ায়। এরপর সে নিজে একটা প্লেটে খাবার সার্ভ করে খেতে বসে যায়। আহান চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যায় আহানের। চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে মীরাকে দেখতে পায় না সে। আহান শোয়া থেকে উঠে বসে। কোথায় গেল মীরা? কয়েক মিনিট অপেক্ষা করার পরও মীরা এলো না। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।